আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজকে আমাদের অতিথি হিসেবে আছেন এই যে সালাউদ্দিন আহমেদ, যিনি নিজে অভিযোগ করেন যে আওয়ামী লীগ সরকার নাকি 2015 সালের মার্চে তাকে গুম করে মে মাসে শিলং নিয়ে ফেলেছিল, তাহলে তিনি কেন সেই বিচারকে এগিয়ে নিয়ে যেতে, দ্রুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন না? সে প্রশ্ন জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির মনে আছে, কিংবা জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির যেসব পরামর্শ গুম কমিশনের মাধ্যমে ইউনূস সরকারের আমলে দিয়েছিল সেগুলোই বা বিএনপি কেন রক্ষা করলো না? বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ নিশ্চিতভাবেই তারেক রহমানের মন্ত্রিসভার সবচেয়ে আলোচিত মন্ত্রী এবং সংসদের বাইরে সর্বত্র তিনি সবচেয়ে সরব বটে। সালাউদ্দিন আহমেদকে নিয়ে একটা প্রতিবেদন ছেপেছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের যে দৈনিকগুলো বিভিন্ন আলোচিত প্রতিবেদন করে সকলের নজর কেড়েছে, তার মধ্যে একটি নতুন দৈনিক টাইমস অফ বাংলাদেশ। তারা বলেছে যে সালাউদ্দিন আহমেদ যত কথা বলছেন সব বিষয়ে, সব মন্ত্রণালয় বিষয়ে নিজের কাজটা ঠিকমতো করছেন না। ঠিক কেন সালাউদ্দিন আহমেদের বিষয়ে এমন একটা বিস্তারিত প্রতিবেদন এলো এবং সে প্রতিবেদনে কি লেখা হলো সে প্রসঙ্গে আলোচনার আগে মনে করিয়ে দেওয়া দরকার, সালাউদ্দিন আহমেদ আওয়ামী লীগ আমলের 9 বছর ভারতের শিলং রাজ্যে অবস্থান করছিলেন। 2015 সালে তিনি কয়েকদিন নিখোঁজ থাকার পর, যখন বিএনপি একটা কর্মসূচির মধ্যে ছিল, কর্মসূচি ঘোষিত হচ্ছিল সালাউদ্দিন আহমেদের মুখেই কোনো একটি গোপন জায়গা থেকে, সে সময়ে হঠাৎ করে এমন খবর তার পরিবার এবং দলের পক্ষ থেকে দেওয়া হয় যে সালাউদ্দিন আহমেদকে 2015 সালের মার্চে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং তার কয়েকদিন পরে তাকে, প্রায় 62 দিন পরে আসলে তাকে 11ই মে গিয়ে ভারতের মেঘালয়ের শিলংয়ে পুলিশ উদ্ধার করে। উদ্ভ্রান্তের মতো ঘুরছিলেন সালাউদ্দিন আহমেদ। এরপর ভারত সরকার তার বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা করলেও বিএনপির এই শীর্ষ রাজনৈতিক নেতা সালাউদ্দিন আহমেদ এরপর মেঘালয়ের শিলং রাজ্যে একটা বিলাসবহুল গেস্ট হাউসে, সানরাইজ গেস্ট হাউসে 9 বছর কাটিয়েছেন এবং সেখানে নিয়মিতভাবে বিএনপির নেতাকর্মীরা গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন, তার স্ত্রী হাসিনা আহমেদ গিয়ে তার সঙ্গে থেকেছেন, তার পুত্ররা স্কুলের ফাঁকে, পড়ালেখার ফাঁকে ফাঁকে গিয়ে বাবার সঙ্গে থেকেছেন। মানে একটা সাধারণ স্বাভাবিক রাজনৈতিক জীবন ভারতে 9 বছর পার করেছেন সালাউদ্দিন আহমেদ আওয়ামী লীগের শাসনামলে। 2023 সালের জুনে সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে কিন্তু যে অনুপ্রবেশের মামলা চলছিল ভারতে, সেটাও শেষ হয় এবং তারপর সরকার তাকে তার আবেদনের প্রেক্ষিতে একটা ট্রাভেল পাসও অনুমোদন দিয়েছিল। কিন্তু সালাউদ্দিন আহমেদ ফেরেন না। সালাউদ্দিন আহমেদ ফেরেন শেখ হাসিনা সরকারের পতনের পর 2024 সালের 11ই আগস্ট। এরপর এবং আগে থেকেই এ কথাটা জোরালোভাবে নানা সূত্রে আছে যে সালাউদ্দিন আহমেদ আসলে ভারতের আতিথ্যে ছিলেন এবং তাকে শিলং সালাউদ্দিন ডেকে অনেকেই ভারত 9 বছর ধরে বিরোধী রাজনীতিবিদ হিসেবে একরকমভাবে তাকে প্রস্তুত করেছে। বিএনপির ভেতরে ভারতের প্রভাব রাখতে তাকে একটা সূত্র হিসেবে ব্যবহার করতে তৈরি করা হয়েছে, এরকম নানা রকম তত্ত্ব দিয়ে আসা হয়। এমনকি 2023 জুনে ভারতের অনুপ্রবেশের মামলাটা শেষ হয়ে গেলে 2023 নভেম্বরে যখন বিএনপি ব্যাপক শেখ হাসিনা বিরোধী, আওয়ামী লীগ বিরোধী আন্দোলন গড়ে তোলে, সেই সময়টাতেও কিন্তু অনলাইনে বসে, ভারত বসে বিএনপির আন্দোলনের পুরো নেতৃত্বটা তারেক রহমান এই সালাউদ্দিন আহমেদকে দিয়ে দিয়েছিলেন। সালাউদ্দিন আহমেদ তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি এবং 2024 11ই আগস্ট তিনি ফিরে এসেই বিএনপির একেবারে তারেক রহমানের পরের সর্বোচ্চ নেতা হিসেবেই ভূমিকা পালন করেছেন এবং তারপর সকল সংস্কার প্রস্তাব, ইউনূস সরকারের সঙ্গে যত দর কষাকষি সবকিছুতেই তিনি একেবারে সামনের সারিতে ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন বিএনপি সরকারের তারেক রহমানের মন্ত্রিসভায় এবং তিনি সংসদে শপথ নেওয়ার দিন থেকে পরিষ্কার ভাষায় বলেছেন যে ওই সব জুলাই সনদ সংস্কার যা মানে নানা কিছু যে চলেছে ইউনূস
ইউনুস আমলে এসবে তারা রাজি হয়েছিলেন, কারণ তাদের কাছে পাকা খবর ছিল ওসবে তারা রাজি না হয়ে গেলে ইউনুস সরকার নির্বাচনটা আরো পিছিয়ে দেবে। কাজেই ওই যে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন কিংবা জুলাই সনদ একেবারে হুবহু অনুমোদন করে দিবেন সংসদে, এসব কথা যে ওই ইউনুসের বিভিন্ন দরবারে বসে বলেছিলেন, এসব বলেছিলেন নির্বাচনটা করিয়ে নিতে। এখন আবারও সংবিধান অনুযায়ী পথ চলতে হবে। এহেন সালাউদ্দিন আহমেদ মানে সংসদের বাইরে সবচেয়ে বেশি সরব সোচ্চার সরকারের যে কোনো অবস্থান সম্পর্কে জানাতে এখন এই যে পত্রিকাটি টাইমস অফ বাংলাদেশ, তারা এই শিরোনামে একটা খবর ছেপেছে আজকে যে বসি উইদাউট অ্যাকাউন্টেবিলিটি, মানে কোনো জবাবদিহিতা নাই কিন্তু যিনি সবার উপরে বসি মানে মাতব্বরি করে যাচ্ছেন। এখন এই মাতব্বরির শক্তির উৎস কি সে প্রসঙ্গে মানে তার বিরুদ্ধে তো একটা বদনাম আছেই যে তার মন্ত্রিসভায় ঢোকা, বিএনপিতে এতটা জোরালো অবস্থান পাওয়া থেকে শুরু করে তারেক রহমানের সঙ্গে সকল ঘনিষ্ঠতা, সেগুলোর পেছনে ভারত সূত্র একটা কাজ করেই। ভারতের প্রশিক্ষণ, ভারতে দীর্ঘ সময় অবস্থান, ভারতের সঙ্গে তার সংযোগ, এগুলো একটা বড় ভূমিকা রাখেই। কিন্তু এই পত্রিকাটি এ কথাটাও বলছেন যে সালাউদ্দিন আহমেদ নিজের মন্ত্রণালয়ের চেয়ে অনেক বেশি সময় কাটান প্রধানমন্ত্রীর দফতরে এবং তার বাইরে তিনি সচিবালয়ে যাওয়ার টাইমই পান না। তিনি মূলত তার সরকারি বাসভবন আর গুলশানে তার ব্যক্তিগত বাসভবনের মধ্যে ভাগাভাগি করে তার কাজের সময়টা পার করেন। এখন টাইমস অফ বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী কি নিজের কাজের চেয়ে অন্যদের কাজ নিয়েই বেশি ব্যস্ত এ প্রসঙ্গে লিখছে যে দেখে মনে হয় তিনি যেন নিজের মন্ত্রণালয়ের কাজের চেয়ে অন্য সব মন্ত্রণালয়ের বিষয়ে বিশেষ আগ্রহী। কাগজে কলমে তার দায়িত্ব হলো দেশে আইন শৃঙ্খলা বজায় রাখা, পুলিশ বাহিনীকে কার্যকরভাবে পরিচালনা করা, মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু সংসদে বা জনসভায় তার বক্তব্য শুনলে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে আসলে তিনি কোন মন্ত্রণালয়ের মন্ত্রী। এই যে পত্রিকাটি হঠাৎ করে সালাউদ্দিন আহমেদকে সুনির্দিষ্ট করে এমন একটি প্রতিবেদন ছাপলো, মানে যিনি কিনা তারেক রহমানের সবচেয়ে ঘনিষ্ঠ, সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী তার মন্ত্রিসভার, তাতে সন্দেহ জাগে যে বাংলাদেশে কোনো গোয়েন্দা সংস্থা, কোনো পক্ষ সক্রিয় হয়ে উঠেছে কিনা সালাউদ্দিন আহমেদকে কিংবা বিএনপির ভেতরের কোনো পক্ষ, যারা এই প্রশ্নটি তোলে যে 9 বছর ধরে সালাউদ্দিন আহমেদ ছিলেন শিলংয়ের গেস্ট হাউসে আরামে, আর তারা রাজপথে আন্দোলন করেছেন, গ্রেফতার হয়েছেন, আওয়ামী লীগ সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে টিকে থেকেছেন। তারা কেন তারেক রহমানের এত ঘনিষ্ঠ, তারেক রহমানের মন্ত্রিসভার এত প্রভাবশালী সদস্য হতে পারছেন না? মানে ঠিক কারা সালাউদ্দিন আহমেদের এত কথা বলাকে এতটা অপছন্দ করছেন সে প্রশ্নটা কিন্তু এই প্রতিবেদনটি পড়লে জাগে। এই প্রতিবেদনটিতে বলা হচ্ছে অর্থনীতি, বাজেট ব্যবস্থাপনা, সংবিধান সংস্কার, পররাষ্ট্রনীতি এমন প্রায় কোনো বিষয় নেই যেটি নিয়ে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলেন না। তবে নিজের মন্ত্রণালয়ের প্রসঙ্গ এলে তাকে বরং চুপচাপ দেখা যায়, কারণ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বাস্তবে খুব একটা ভালো নয়। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যে খারাপ, মানে এই টাইমস অফ বাংলাদেশে আজকেও একটা শিরোনাম তারা করেছে যে গোপন যে হত্যাকাণ্ড, হিডেন কিলিংস, তা 22% বেড়ে গেছে এবং নদীতে যে লাশের সারি, সেটা তো সেই 2024-এর আগস্টের পর থেকেই ক্রমাগতভাবে খবর হচ্ছে এবং প্রতি মাসে লাশের সংখ্যা বাড়ছে। এ খবর হচ্ছে টাইমস অফ বাংলাদেশ বলছে যে নদীর পাশাপাশি রেল লাইনেও বিপুল পরিমাণ মৃতদেহের সন্ধান পাওয়া যাচ্ছে, কারণ নদীতে পাওয়া মৃতদেহ এবং রেল লাইনে পাওয়া মৃতদেহ এত নষ্ট হয়ে যায় যে কোনো প্রমাণাদি খুঁজে পাওয়া যায় না, এমনকি এদেরকে শনাক্তও করা যায় না। কাজেই মানে একেবারে সুনির্দিষ্টভাবে, ইচ্ছাকৃতভাবে যে হত্যাকাণ্ড ঘটিয়ে নদীতে আর রেল লাইনে ফেলে রাখা হচ্ছে সেটা এখন অপরাধ বিশেষজ্ঞরা মনে করছেন। অথচ সালাউদ্দিন আহমেদ সংসদে অন্য যে কোনো মন্ত্রণালয়ের বিষয়ে বক্তব্য দিতে অত্যন্ত সক্রিয় ভূমিকা রাখছেন। বাজেট আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ আবুল খালেক বলেছেন যে কোনো সংবাদপত্র খুললেই
টাইমস অফ বাংলাদেশ বলছে, যে কোনো সংবাদ মাধ্যম খুললেই শুধু রক্তপাত আর লাশের খবর, মানুষ ঘর থেকে বের হলে নিরাপদে ফিরে আসতে পারবে এমন নিশ্চয়তা নেই। অথচ স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখে মনে হয় পুরো মন্ত্রিসভার দায়িত্ব যেন তিনি একাই পালন করছেন। তিনি অর্থনীতি বোঝেন, সংবিধান সংস্কার বোঝেন, কিন্তু তার নাকের ডগায় পুলিশ কি করছে, সারা দেশে মানুষ কিভাবে মারা যাচ্ছে সেটা যেন তিনি বুঝতেই পারেন না। মূল ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সবচেয়ে অস্বস্তিকর প্রশ্নটি এসেছে বিরোধী দল থেকে না, বিএনপির সিনিয়র নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের কাছ থেকে। সংসদে তিনি বলেছেন, দেশের সবচেয়ে বড় মাদক চালান এখনো কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে প্রবেশ করছে। এই এলাকা স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের এলাকার কাছাকাছি, সালাউদ্দিন আহমেদ কক্সবাজারের। হালকা রসিকতার সুরে গয়েশ্বর রায় বলেছেন, আগে আমরা বদির কথা শুনতাম, এখন তো বদি নেই, তাহলে এখন সেখানে দায়িত্বে কে? মাদক ব্যবসায়ীরা তো মন্ত্রীর নিজের এলাকার মানুষ, তিনি নিশ্চয়ই জানেন তারা কারা। এত দিনে তো ওই পথ দিয়ে মাদক আসা যাওয়া বন্ধ হয়ে যাওয়া উচিত ছিল। সত্যি যদি তারেক রহমানের একেবারে নিরবচ্ছিন্ন আশীর্বাদ থাকতো স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ওপর, তাহলে কি সত্যি গয়েশ্বর চন্দ্র রায় সংসদে দাঁড়িয়ে এমন মন্তব্য করে ফেলতেন? নাকি তারেক রহমান লবির বাইরে, তারেক রহমানের ভক্ত দল, সমর্থক দলের বাইরে বিএনপির ভেতরে সেই সিনিয়র নেতাদের ক্ষোভ ক্রমাগত বাড়ছে, যারা অনেকেই মনে করছেন তারা যথাযথ গুরুত্ব, সম্মান এবং পদ এইবার সরকারে পান নাই, কারণ তারেক রহমান লন্ডনে বসে তার লন্ডন জীবনে ঘনিষ্ঠ ব্যক্তিদেরকে সরকারে এসে গুরুত্বপূর্ণ জায়গায় বসানোর সিদ্ধান্ত যেমন নিয়ে এসেছেন, তেমনি সালাউদ্দিনের মতো নেতারা কিংবা এমনকি খলিলুর রহমানের মতো দলের বাইরের ব্যক্তিবর্গ বিভিন্ন দেশের পরামর্শে আসলে বিএনপির এই মন্ত্রিসভায় ঢুকে গেছে এবং সরকারে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। টাইমস অফ বাংলাদেশ বলছে, গত 28 জুন রাতে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রায় 1 ঘন্টা বক্তব্য দেন। এই বক্তব্যের বড় অংশ জুড়েই ছিল জামায়াতে ইসলামীর সমালোচনা। নিজের মন্ত্রণালয়ের কাজের হিসাব ছিল খুবই কম। এতে বিরক্ত হয়ে বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াকআউটও করেন এবং বিষয়টি সংসদের বাইরেও আলোচনার জন্ম দেয়, কারণ সংসদের প্রতি মিনিট পরিচালনায় করদাতাদের প্রায় 3 লাখ টাকা ব্যয় করতে হয়। সেই মূল্যবান সময়ে নিজের মন্ত্রণালয়ের জবাবদিহিতার বদলে, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতির এত খারাপ অবস্থা কেন, যে প্রশ্নটা বাংলাদেশের সকল মানুষের মনে, সে বিষয়ে কোনো কথা বলা ব্যতি রেখে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক বক্তৃতায় ব্যয় করেন। এটাও আবার মনে রাখতে হবে যে জামায়াতে ইসলামী বলুন, জামায়াতে ইসলামীর ইসলামী ব্যাংক বলুন, এই সব বিষয়ে প্রধানত সবচেয়ে কড়া বক্তব্য রাখেন কিন্তু বিএনপির তরফে সংসদে বসে সালাউদ্দিন আহমেদ। কাজেই জামায়াতে ইসলামীও যে তারেক রহমানের এই স্বরাষ্ট্রমন্ত্রীর বিষয়ে যথেষ্ট সন্তুষ্ট হবে না, সেটাও খুব গুরুত্বের সঙ্গে মাথায় রাখা দরকার। আবার দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জামায়াতে ইসলামীর যে সব প্রত্যাশা, সেগুলোই কি পূরণ হচ্ছে? এই যে সালাউদ্দিন আহমেদ, যিনি নিজে অভিযোগ করেন যে আওয়ামী লীগ সরকার নাকি 2015 সালের মার্চে তাকে গুম করে মে মাসে শিলং নিয়ে ফেলেছিল, তাহলে তিনি কেন সেই বিচারকে এগিয়ে নিয়ে যেতে, দ্রুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন না? সে প্রশ্ন জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির মনে আছে। কিংবা জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির যেসব পরামর্শ গুম কমিশনের মাধ্যমে ইউনূস সরকারের আমলে দিয়েছিল, সেগুলোই বা বিএনপি কেন রক্ষা করলো না? টাইমস অফ বাংলাদেশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে জানাচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে নিয়মিত হাজির হওয়া, নিয়মিত সেই বৈঠকটি আহ্বান করা। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অন্য দায়িত্বে এতটাই ব্যস্ত থাকেন যে এই বৈঠক ডাকারই তিনি সময় পান না। সর্বশেষ বৈঠকটি হয়েছিল গত 12ই মে তারিখে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দেশে যে খুন, ধর্ষণ, হত্যা, গণপিটুনির সংখ্যা বাড়ছে, এই পরিসংখ্যানের জবাবে বলেছেন যে এখন মানুষ স্বাধীনভাবে মামলা করতে পারছে। সামাজিক ও রাজনৈতিক চাপে আগে ভুক্তভোগীরা থানায় যেতে ভয় পেতেন, পুলিশ স্বাধীনভাবে কাজ করছে, তাই নাকি আগের তুলনায় মামলা বেশি হচ্ছে, কাগজে কলমে অপরাধের সংখ্যা বেশি দেখা যাচ্ছে। সালাউদ্দিন আহমেদ যে এক রকমের চোখ বন্ধ করে
থাকতে চাইছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে, সত্যি যদি তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সবচেয়ে শক্তিশালী প্রভাবশালী মন্ত্রী হন এবং সত্যি যদি এই সরকার এ বিষয়ে গুরুত্বের সঙ্গে ভূমিকা রাখতে চায়, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে চায়, তাহলে কেন স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয় ছাড়া আর সব বিষয়ে আগ্রহী হবেন আর সব বিষয়ে কথা বলবেন আর এ বিষয়ে কথা বলবেন না?